আসসালামু আলাইকুম and good day dear students. Welcome to my online class. অনার্স দ্বিতীয় বর্ষের নিয়মিত ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আব্দুল সালাম, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। আমরা পড়ছি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে গত ক্লাসে আমরা একটা চ্যাপ্টার শেষ করেছিলাম, রিক্রুটিং বা কর্মী সংগ্রহ। দেন আজকে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করব, যেটা হচ্ছে সিলেকশন বা নির্বাচন। রিক্রুটিং এ আমরা দেখেছিলাম রিক্রুটিং এর পারপাস হচ্ছে দ্য লার্জ নাম্বার অফ ক্যান্ডিডেটকে অ্যাট্রাক্ট করা, অর্থাৎ অর্গানাইজেশনে নিয়ে আসা লার্জ নাম্বার অফ এমপ্লয়ি পুল বা যারা ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে ইনভাইট করে নিয়ে আসতে পারা। এইটা কেন? যে অর্থাৎ আমরা যদি সর্বোচ্চ সংখ্যক ক্যান্ডিডেটকে নিয়ে আসতে পারি, তাহলে তাহলে যেটা হবে যে মোস্ট কোয়ালিফাইড ক্যান্ডিডেটকে আমরা কি করতে পারবো, সিলেক্ট করতে পারবো। তো দেন আমরা যে প্রিভিয়াস চ্যাপ্টারে যেটা দেখেছিলাম যে রিক্রুটিং এর বিভিন্ন ধরনের বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে রিক্রুটিং এর পরে, অর্থাৎ সিলেকশন কিভাবে করা হবে। অর্থাৎ রিক্রুটিং এর মাধ্যমে তো আমরা ক্যান্ডিডেট যারা রয়েছে তাদেরকে অর্গানাইজেশনে নিয়ে আসলাম। নিয়ে আসার পরের যে প্রসেসটা, অর্থাৎ বিভিন্ন ধরনের অর্থাৎ জব রিকোয়ারমেন্ট বা জব ডেসক্রিপশন অনুযায়ী যে বিষয়গুলো রয়েছে সেই অনুযায়ী এমপ্লয়িকে পরীক্ষা নিরীক্ষা করে মোস্ট কোয়ালিফাইড ক্যান্ডিডেটকে অর্থাৎ বোর্ডিং করা, অর্থাৎ তার পজিশনে নিয়ে যাওয়াই হচ্ছে সিলেকশন। সো চলো আমরা হচ্ছে এই বিষয়ে বিস্তারিত দেখব। লেটস বিগিন। দেন হচ্ছে সিলেকশন। সো ফার্স্ট অফ সিলেকশন খুব সিগনিফিক্যান্ট একটা টপিক হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টে, কারণ অর্গানাইজেশনে মোস্ট কোয়ালিফাইড ক্যান্ডিডেটদেরকে সিলেক্ট করা হয় এই পার্টটায়। তো আমরা ফার্স্ট যেটা দেখবো হচ্ছে সিলেকশনকে আমরা একটা প্রসেস বলতে পারি। প্রসেস মানে হচ্ছে স্টেপ বাই স্টেপ যে অ্যাক্টিভিটিস গুলো করা হয়, পিকিং অর চুজিং, পছন্দ করা রাইট ক্যান্ডিডেট হু ইজ মোস্ট সুইটেবল ফর দ্য জব, সবচেয়ে উপযুক্ত, ওই জবের জন্য সবচেয়ে উপযুক্ত ব্যক্তিটাকে নির্বাচন করা বা পছন্দ করাই হচ্ছে সিলেকশন। এটাকে আমরা এইভাবেও বলতে পারি রাইট পারসন, রাইট টাইম, রাইট প্লেস। এটা এনশিওর করাই কিন্তু এইচআরএম এর ফার্স্ট অবজেক্টিভ। অর্থাৎ আমরা এইচআরএম বলতেই কিন্তু যেটা বুঝে থাকি বা পার্সোনাল ডিপার্টমেন্ট বলতেই যেটা বুঝে থাকি, সেই সেই দুইটা পার্ট হচ্ছে রিক্রুটিং এন্ড সিলেকশন। অর্থাৎ অর্গানাইজেশনে পিপল লাগবে, এইচআর লাগবে, সেই দায়িত্বটা কে পালন করবে? এইচআর পালন করবে। আর এটার ক্ষেত্রে যেই বিষয়টা অবজেক্টিভ হয় সেটা হচ্ছে রাইট পারসন লাগবে, রাইট পারসন, রাইট প্লেস, রাইট টাইম, তিনটা বিষয় এনশিওর করতে হবে। যদি টাইমের ক্ষেত্রে যদি কোনো লেট থাকে, সেটা কিন্তু অর্গানাইজেশনের প্রোডাক্টিভিটিকে রিডিউস করবে। তো সেখানে যে রাইট পারসনও লাগবে, রাইট প্লেস অর্থাৎ উপযুক্ত জায়গায়, এবং রাইট টাইমেও লাগবে। তো এরপরে যে বিষয়টা হচ্ছে যে কর্মী নির্বাচন বলতে একটা সংজ্ঞা দিয়েছি। দেখো, কর্মী নির্বাচন বলতে সংগৃহীত কর্মীদের বিভিন্ন অভিক্ষা হচ্ছে টেস্ট, বিভিন্ন ধরনের পরীক্ষা, পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত নিয়োগের জন্য বাছাই করা। কি করা? বাছাই করা। এটাই হচ্ছে সিলেকশন। তো এই বিষয়গুলো আর হচ্ছে তোমরা যে কোনো একটা রাইটারের ডেফিনেশন জেনে রাখতে পারো। তো আই হোপ যে সিলেকশনের ডেফিনেশনটা তোমরা ক্লিয়ার হয়েছো। তো এরপরে আমরা যে পরের স্টেপটা রয়েছে সিলেকশন প্রসিডিউর। অর্থাৎ আমরা যে মানব সম্পদ বা কর্মী নির্বাচন করব সেটার প্রক্রিয়াগুলো কি কি। অর্থাৎ এটাকে আমরা সিলেকশন প্রসিডিউর বলতে পারি। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, প্রায়শই তোমাদের পরীক্ষা এসে থাকে। সো তোমরা কনসেন্ট্রেট করো। ফার্স্ট যেটা হচ্ছে যে আমরা যে এখানে আমি অনেকগুলো প্রক্রিয়া দিয়েছি। তো দেখো, ফার্স্ট আমি যে প্রক্রিয়াটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আবেদনকারীর সাক্ষাৎকার।
অর্থাৎ ইন্টারভিউ করা। ইন্টারভিউ করার আগে বেসিকলি সিলেকশন প্রসিডিউর সম্পর্কে যদি আমি বলতে চাই, তো সেইটা আসলে একেবারে ইউনিভার্সাল কোনো মেথড নেই। অর্থাৎ এইটা ভ্যারি করে অর্গানাইজেশন টু অর্গানাইজেশন, কনটেক্সট টু কনটেক্সট ভ্যারি করে। তো যেটা হচ্ছে যে মোর অর লেস কিছু প্রসিডিউর কমন থাকে, কিছু প্রসিডিউর সব অর্গানাইজেশনই কমন থাকে, কিন্তু সব অর্গানাইজেশনের সিলেকশন প্রসিডিউর একরকম না। তাহলে আমি যেটা দিয়েছি সাক্ষাৎকার, এখানে সাক্ষাৎকার নাও হতে পারে। ফার্স্ট যেটা হতে পারে অ্যাপ্লিকেশন হতে পারে। এই অ্যাপ্লিকেশনের বিষয়গুলো আমরা রিক্রুটিং এ করে এসেছি। তো দেন হচ্ছে যে রিক্রুটিং এর পরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে সাক্ষাৎকার, অর্থাৎ এমপ্লয়ি, অর্থাৎ ডিরেক্টলি ফেস টু ফেস কনভারসেশন। সাক্ষাৎকারকে আমরা ফেস টু ফেস কনভারসেশন বলতে পারি, অর্থাৎ সরাসরি দেখা করা, এমপ্লয়ি এবং এমপ্লয়ার সরাসরি সাক্ষাৎ করা, এবং হচ্ছে তাদের যে জব দেয়া এবং হচ্ছে জব পাওয়ার বিষয়ে বিস্তারিত কথাবার্তা বলা। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে অনেক অর্গানাইজেশনে সাক্ষাৎকারটা যেমন প্রথমে ইনিশিয়ালি একটা ভাইবা করা হয়, এরপরে যেটা হয় যে অনেক ক্ষেত্রে যেটা হয় যে ফোনের মাধ্যমে সাক্ষাৎকার নেওয়া হয়, ফোনের মাধ্যমে ভাইবা নেওয়া হয়। অনেক ক্ষেত্রে যেটা অনেক অর্গানাইজেশন যেটা করে থাকে সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের অর্থাৎ জুম ভাইবা, গুগল গুগল মিট ভাইবা, তো এরকম টেকনোলজি ইউজ করে ভাইবা বা সাক্ষাৎকার নিয়ে থাকে। এইটা একটা পার্ট। এবং ফাইনালি একটা সাক্ষাৎকার, অর্থাৎ পুরো বোর্ড মিলে ফাইনালি একটা সাক্ষাৎকার নিয়ে থাকে। এরপরে যেই প্রসিডিউরটা রয়েছে সেটা হচ্ছে আবেদনপত্র বাছাই। বেসিকলি হচ্ছে যে ইনিশিয়াল 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 যেই সাক্ষাৎকার ইন্টারভিউ এর পরে আবেদন প্রথমেই যেটা করা হয় যে আবেদনপত্র বাছাই করা হয়। অর্থাৎ এরপরে আমরা কি করতে পারি, সাক্ষাৎকার নিতে পারি, ইনিশিয়াল ইন্টারভিউ নিতে পারি। বাট তোমাদের রেফারেন্স বুকে যেটা হচ্ছে যে অর্ডারটা এইভাবে সাজানো, আমি বলে দিলাম, দেন তোমরা নোট রাখতে পারো। যেটা আবেদনপত্র বাছাই, প্রথমেই হচ্ছে যে জব ডেসক্রিপশন অনুযায়ী হচ্ছে যে আবেদনপত্র বাছাই করতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন, অর্থাৎ যে অ্যাপ্লিকেশন গুলো করা হয়েছে সেগুলোকে সেগুলোকে বাছাই করতে হবে। অর্থাৎ যেই রিকোয়ারমেন্ট গুলো ছিল, যেমন ধরো অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের জন্য কি ছিল, অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ডের বা সিএ ব্যাকগ্রাউন্ডের বা এসিসিএ ব্যাকগ্রাউন্ডের, সিএমএ ব্যাকগ্রাউন্ডের ক্যান্ডিডেট চাওয়া হয়েছিল। তো এখন যারা আবেদন করেছে তারা কি প্রপার ব্যাকগ্রাউন্ড থেকে করেছে কিনা, এডুকেশন রিকোয়ারমেন্ট যেগুলো ছিল সেগুলো ঠিক আছে কিনা, এজ রিকোয়ারমেন্ট ঠিক আছে কিনা, এক্সপেরিয়েন্স ঠিক আছে কিনা, এই বিষয়গুলো স্ক্রিনিং করে প্রাথমিকভাবে একটা বাছাই করা হয়। কারণ রিক্রুটমেন্টে চেষ্টা করা হয় যে সর্বোচ্চ সংখ্যক অ্যাপ্লিকেন্ট যেন অ্যাপ্লাই করে, এটা কিন্তু রিক্রুটমেন্টের পারপাস। তো সর্বোচ্চ সংখ্যক দেখা গেছে যে লাখ লাখ অ্যাপ্লিকেশন করে থাকে। তো তোমাদেরকে খুব ইন্টারেস্টিং একটা ইনফরমেশন দেই। রিসেন্টলি আমাদের দেশে প্রাইমারি সার্কুলার গেল। তো প্রাইমারি সার্কুলারে অ্যাপ্লিকেন্ট ছিল 13 লাখ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ 13 লাখ ক্যান্ডিডেট যারা হচ্ছে অ্যাপ্লাই করেছে প্রাইমারি প্রাইমারি অ্যাপ্লিকেশনে। তাহলে তাহলে যেটা হচ্ছে যে এইরকম এটা হচ্ছে লার্জ স্কেল, অর্থাৎ খুব বড় পরিসরে পরীক্ষা, পাবলিক স্কেলে। কিন্তু অর্গানাইজেশন গুলো কিন্তু খুব ছোট হয়, ছোট স্কেলে হয়। তো ছোট স্কেলে হলে ওদের কিন্তু যে স্কোপ বা ওদের অপরচুনিটি এত বেশি থাকে না। সো লার্জ নাম্বার অফ ক্যান্ডিডেটদের কাছ থেকে এক্সাম বা টেস্ট নেওয়া সম্ভব না। সেই জন্য তারা যেটা করে যে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন ক্রাইটেরিয়া সেট করে এগুলোকে বাছাই করে যেটা হচ্ছে যে যতগুলো ক্যান্ডিডেটদের টেস্ট তারা নিতে পারবে সেই নাম্বার পর্যন্ত নিয়ে আসে। এটা খুব একটা যোগ্যতার বেসিসে করা হয় না। এটা হচ্ছে যে তাদের ক্যাপাসিটির এত লার্জ নাম্বার অফ ক্যান্ডিডেটদের পরীক্ষা নেওয়া কিন্তু সম্ভব না। অর্থাৎ যেই তাদের ক্রাইটেরিয়া গুলো বেসিসে এটা করা হয়ে থাকে।
এরপরে হচ্ছে যে আরেকটা যেটা হচ্ছে যে ইনিশিয়াল শর্টিং করা হয়, ইনিশিয়াল পরীক্ষা করা হয়, অর্থাৎ প্রিলিমিনারি একটা প্রাথমিক একটা যেটা করা হয়, বাছাই করা হয়, টেস্ট করা হয়। এইটা এটা বিভিন্ন ধরনের টেস্ট হতে পারে, যেমন আসলে এটা প্রতিটা আমি বললাম যে জবের ওপর, জব নেচারের উপর ডিপেন্ড করে। লাইক যদি এটা ডিফেন্সও হয় তাহলে এটা ফিজিক্যাল ফিটনেস টেস্ট হতে পারে, বা আদার্স জবের ক্ষেত্রে যেটা হচ্ছে প্রিলিমিনারি প্রিলিমিনারি এক্সাম হয়, এমসিকিউ টেস্ট হতে পারে, এবং হচ্ছে কম্বাইন্ড বিভিন্ন ধরনের এমএনসি গুলো যেটা করে যে বিভিন্ন ধরনের অল্প সময়ে যেটা হচ্ছে যে তাদের তাদের কম্পিউটার টেস্ট করে, বিভিন্ন ধরনের কম্পিউটার টেস্ট করে, অর্থাৎ কম্পিউটারে তারা পরীক্ষা নেয়। তো এইভাবে পরীক্ষা নেওয়া হলেও কি হয় যে লার্জ নাম্বার ক্যান্ডিডেটদের কাছ থেকে কিছু কোয়ালিফাইড ক্যান্ডিডেটকে, অর্থাৎ তারা অর্থাৎ এখানে যদি অ্যাপ্লিকেন্ট অনেক হয়ে থাকে সেখান থেকে কমিয়ে একটা একটা রেশনাল পরিমাণে নিয়ে আসা হয়। নিয়ে আসার পরে যেটা করা হয় সেটা হচ্ছে অর্গানাইজেশন তাদেরকে তাদেরকে একটা ফর্ম দেয়, অর্থাৎ ইনিশিয়ালি তো তাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন গ্রহণ করা হয়েছিল, কিন্তু ফাইনালি তাদেরকে একটা ফর্ম দেয়া হয় যে আপনারা এই ফর্মটা পূরণ করে দেন। অর্থাৎ এই খালি ফর্মের নাম থাকতে পারে, পিতার নাম থাকতে পারে, এবং হচ্ছে তার এডুকেশন কোয়ালিফিকেশন থাকতে পারে, তার এক্সপিরিয়েন্স থাকতে পারে, তার রিকোয়ার্ড সমস্ত কিছু, অর্থাৎ অর্গানাইজেশন যা যা প্রয়োজনীয় মনে করছে সেই সমস্ত কিছু দিয়ে একটা ফর্ম দেয়া হয়, অর্থাৎ বাছাই করার পরে এই ফর্ম পূরণ করে কি করা হয়, অর্থাৎ এইচআর যারা রয়েছে সংশ্লিষ্ট এইচআর কে দিতে হয়। এরপরে যেটা হচ্ছে যে চূড়ান্ত নির্বাচনী সাক্ষাৎকার, আরেকটা যেটা আমি বলেছিলাম যে ফাইনাল ইন্টারভিউ, যদি সব ঠিক থাকে এরপরে অনেক অনেক ইনস্টিটিউট যেটা করে যে ইনিশিয়াল ইনিশিয়াল ভাইবা নেয়, এরপরে হচ্ছে এমসিকিউ প্রিলিমিনারি টেস্ট নেয়, এরপরে রিটেন টেস্ট নেয়, দেন হচ্ছে কম্পিউটার টেস্ট নেয়, দেন হচ্ছে যে ফাইনাল ভাইবা। এইভাবে 5টা প্রসিডিউর। অনেক ক্ষেত্রে আবার যেটা করা হয় কেস স্টাডি করা হয়, অনেক ক্ষেত্রে আবার যে করা হতে পারে আইকিউ টেস্ট করা হতে পারে, ইকিউ টেস্ট করা হতে পারে, এরকম বিভিন্ন ধরনের প্রসিডিউর রয়েছে। এই সবগুলোই কিন্তু হচ্ছে যে কস্ট কস্ট রিলেটেড, সবকিছু কিন্তু কস্ট রিলেটেড। সো যেই বিষয়টা হচ্ছে অর্গানাইজেশন যদি শুধু ফর্মালিটিস এর জন্য করে থাকে এটা কিন্তু কস্ট হচ্ছে, আর যদি তারা এইগুলো ট্যালেন্ট, তাদের যে রিকোয়ার্ড ট্যালেন্টের জন্য করে থাকে, দেন এক্সেলেন্ট। সো ফাইনাল ইন্টারভিউ অনেকটাই জবকে এনশিওর করে। ফাইনাল ইন্টারভিউর পরে সিলেকশন প্রসিডিউর কি করা হয়, ক্যান্ডিডেটদেরকে তাদের যে প্লেসমেন্ট করা হয়, তাদের যে জব জব পোস্টিং করা হয়। দেন আরেকটা বিষয় যেটা রয়েছে যে এটা এটা তো আমরা বেসিক্যালি ইউনিভার্সালি দেখছি। ইউনিভার্সালি বলতে যে আমাদের দেশেও টেস্টগুলো যেভাবে ফলো করা হয়, ইন্টারন্যাশনালিও ইন্টারন্যাশনালিও কিন্তু সিলেকশন টেস্টগুলো ফলো করা হয়। তাহলে আমরা যখন পড়বো তখন কি সবকিছু মিলিয়েই আমাদের পড়াশোনা করতে হবে। এরপরে যেই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা অভিক্ষা, বা এটা হচ্ছে সাইকোলজিক্যাল টেস্ট, মনস্তাত্ত্বিক অভিক্ষা। অর্থাৎ মনস্তাত্ত্বিক অভিক্ষা, ওই যে ক্যান্ডিডেট, যেই ক্যান্ডিডেটকে নিয়ে আসা হলো সে মানসিকভাবে সেই কাজ করার জন্য প্রিপেয়ার কিনা। এক একটা কাজের কিন্তু এক এক রকম নেচার রয়েছে। লাইক হচ্ছে যারা যারা ডিফেন্সে জব করবে তাদের ওয়ার্ক নেচার একরকম, যারা সিকিউরিটিতে জব করবে লাইক পুলিশ, তাদের তাদের সাথে কিন্তু অলওয়েজ বিষয়টা হচ্ছে চ্যালেঞ্জিং। যারা অফিসে জব করবে তাদের বিষয়টা একরকম, অর্থাৎ অফিসে থাকতে হবে। এখন বেসিক্যালি সাইকোলজিক্যাল বিষয়গুলো ম্যাচ করে কিনা, সে সে অনেকে হচ্ছে অফিসে থেকে কাজ করতে পছন্দ করে, অনেকে বাইরে কাজ করতে পছন্দ করে। যে অফিসে থেকে কাজ করতে পছন্দ করে তাকে কিন্তু জব, ডেস্ক জব তার জন্য বেস্ট।
বাট যে হচ্ছে অফিসে খুব একটা, অর্থাৎ অফিসে খুব একটা বেশি সময় দিতে চায় না, বাইরে কাজ করতে পছন্দ করে, ওপেন প্লেস ভালো লাগে, তার জন্য কিন্তু মার্কেটিং জবটা বেস্ট। অর্থাৎ বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে, অর্থাৎ আবার একটা বিষয় যে সে ট্রাভেল করতে পছন্দ করে কিনা, এইভাবে যেমন হচ্ছে পুলিশের জব, পুলিশের জব হচ্ছে যেটা হচ্ছে যে অনেক ঝামেলা নিয়ে থাকা, অনেক ঝামেলাগুলো, অর্থাৎ অনেক প্রবলেম গুলো তাদেরকে যেটা হচ্ছে যে সলভ করতে হয়, এবং হচ্ছে ক্রাইম রিলেটেড প্রবলেম এবং খুন মারামারি এই জাতীয় বিষয়গুলো। কিন্তু একজন খুব শান্ত স্বভাবের মানুষ, তাকে যদি পুলিশের এই মারামারি বা খুনাখুনির বিষয়গুলোতে ইনভলভ করা হয়, তার জন্য এটা কিন্তু সাইকোলজিক্যালি হচ্ছে সে এটা যেটা হচ্ছে যে তার পেশেন্স রাখতে পারবে না, বা তার যে স্যাটিসফ্যাকশন লেভেল খুব একটা ভালো থাকবে না। এই জন্য এবং হচ্ছে ট্রেনিং এর বিষয় রয়েছে। তো সব মিলিয়ে সে জবটার জন্য মানসিকভাবে ফিট কিনা, এবং হচ্ছে ওয়ার্ক জব করতে গেলে যেই চ্যালেঞ্জ গুলো আসে, সেই চ্যালেঞ্জ গুলো সে নিতে পারবে কিনা, এই জন্য মনস্তাত্ত্বিক পরীক্ষাটা করা হয়। মনস্তাত্ত্বিক পরীক্ষাটা হচ্ছে যে ফার্স্ট হচ্ছে যে কৃতকার্যতা পরীক্ষা, অর্থাৎ সে আহ, সে তার কৃতকার্যতা, তার যে অ্যাচিভমেন্ট, অ্যাচিভমেন্টটা টেস্ট করা হয়, বা যে তার যে আম, এইটা এইটা হচ্ছে যে বিভিন্ন ধরনের কোশ্চেন দিয়ে করা হতে পারে, বিভিন্ন ধরনের প্রশ্নপত্রের মাধ্যমে, পরীক্ষার মাধ্যমে করা হতে পারে। এরপরে যেটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট, ব্যক্তিত্ব পরীক্ষা, অর্থাৎ সে কোন এনভায়রনমেন্ট থেকে এসছে, সে তার পার্সোনালিটি কিরকম, তার পার্সোনালিটি জব নেচারের সাথে যায় কিনা। তো এই যে তার পার্সোনালিটি যদি জব নেচারের সাথে না যায়, তাহলে কিন্তু এই লোকটাকে ওই জবের জন্য দায়িত্ব দেওয়া যাবে না। তাই সে হয়তো অন্য জব করতে পারবে, কিন্তু এই জবটার ক্ষেত্রে সে খুব একটা পারফেক্ট না। সে অনেকে হচ্ছে দিনে কাজ করতে পছন্দ করে, আমরা যদি গ্লোবালি বলি, তাহলে অনেকে হচ্ছে দিনে কাজ করতে পছন্দ করে, অনেকে রাতে কাজ করতে পছন্দ করে। তাহলে ম্যাক্সিমাম কল সেন্টার গুলো বা অনেক সার্ভিসে কিন্তু রয়েছে 24/7, অর্থাৎ সব সময় কাজ করতে হচ্ছে। তাহলে টোয়েন্টি 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 4/7 যেই ইনস্টিটিউট গুলো রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু অর্থাৎ ডে নাইট কাজ করতে হচ্ছে। ডে নাইট কিন্তু একজন এমপ্লয়ি কাজ করতে পারে না। তাহলে ডে নাইট কাজ করতে না পারলে তাকে কিন্তু শিফট করতে হবে, অর্থাৎ বিভিন্ন শিফট ওয়াইজ এমপ্লয়িকে রাখতে হবে। তাহলে এই শিফট ওয়াইজ যখন সে সে চাকরি করবে বা কাজ করবে, কাউকে কিন্তু রাতেও করতে হবে। তাহলে এখন দেখতে হবে যে কে রাতে কাজ করতে পছন্দ করে, কে দিনে কাজ করতে পছন্দ করে। তো সেই অনুযায়ী কিন্তু তাকে সেই স্লটে দিতে হবে। এবং হচ্ছে যে ইনভায়রনমেন্টের সাথেও কিন্তু তার ব্যক্তিত্বের একটা কোরিলেশন রয়েছে। তার সে তার গ্রোথ, তার যেই গ্রোথ রয়েছে, সে যেই পরিবেশ থেকে এসছে, সেই পরিবেশের একটা ইম্প্যাক্ট তার মধ্যে রয়েছে। এখন তাকে যেখানে দেয়া হবে সেখানে অ্যাডজাস্ট করতে পারবে কিনা, সেটা সেটা একটু জাজ করে নিতে হবে। এরপরে যেটা হচ্ছে এখানে বুদ্ধি পরীক্ষা, ইন্টেলিজেন্স টেস্ট বা ইন্টেলেকচুয়ালিটি টেস্ট। তো বুদ্ধি পরীক্ষা বা আইকিউ যেটা আমরা বলে বলে থাকি, অর্থাৎ তাকে কিন্তু বিভিন্ন জব করতে গেলে বিভিন্ন পরিস্থিতির মধ্যে পড়তে হবে। তো সেই উদ্ভূত পরিস্থিতিগুলোর মধ্যে তার তাকে কিন্তু দেখা গেছে তার আইকিউ, তার বুদ্ধি দিয়ে কাজ করতে হবে, বুদ্ধি দিয়ে সে ওভারকাম করবে। তো এই বুদ্ধি তার প্রপারলি কিরকম, বা জবের সাথে ম্যাচ করে কিনা। দেখা গেছে বুদ্ধি জবের সাথে ম্যাচ করাটাই হচ্ছে ইম্পর্টেন্ট, বুদ্ধি রয়েছে কিন্তু জবের সাথে ম্যাচ করে না, তাহলে কিন্তু বিষয়টা হবে না। সেটা অন্য জবের সাথে ম্যাচ করে, যেই জবের সাথে ম্যাচ করে সেই এইচআর কে সেই জায়গায় সিলেক্ট করতে হবে, অর্থাৎ রাইট পারসন রাইট টাইম রাইট প্লেস ইনশিওর করতে হবে। দেন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সাধারণ জ্ঞান বা কমন সেন্স, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। যে কোনো অর্থাৎ কমন সেন্সের মাধ্যমে কিন্তু অনেক খুব কমপ্লিকেটেড প্রবলেমকে
ইজি করে ফেলা হয়, সলিউশন করে ফেলা হয়। তো এই কমন সেন্স যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু যাদের কমন সেন্স নাই তাদেরকে কিন্তু গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া খুব রিস্কি হয়ে যায়। অর্গানাইজেশন গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো দিতে চায় না। তো এই এই বিষয়গুলো যেটা হচ্ছে আর আরেকটা বিষয় হচ্ছে কমন সেন্সের সাথে এক্সপিরিয়েন্সের কোরিলেশন। একটা হচ্ছে কমন সেন্স ইজ নট কমন, ইজ নট অলওয়েজ কমন, সবসময় কিন্তু কমন হয় না, আনএক্সপেক্টেড হতে পারে। তো সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে এক্সপিরিয়েন্স কিন্তু এক্সপিরিয়েন্স দিয়ে কিন্তু কমন সেন্সকে ওভারকাম করা যায়। কেউ যদি এক্সপিরিয়েন্স হয়ে যায়, রিপিটেডলি এক ধরনের সিচুয়েশন গুলো তার সাথে হয়ে আসে, তো সেই ক্ষেত্রে কিন্তু রিপিটেড কাজগুলোকে সে ওভারকাম করতে পারবে। অনেক সময় কিন্তু এক্সপিরিয়েন্স কমন সেন্সকে ডেভেলপ করে, অর্থাৎ এক্সপিরিয়েন্সের মাধ্যমে কিন্তু কমন সেন্সকে ডেভেলপ করা যায়। তো এই হচ্ছে বিষয়। এরপরে যেই বিষয়টা প্রসিডিওরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে রেফারেন্স চেক করতে হবে। অর্থাৎ আমরা যেই এমপ্লয়ি গুলোকে নিয়োগ দিতে চাইবো, তারা কিন্তু তাদের বিভিন্ন ধরনের রেফারেন্স থাকবে, রেফারেন্স দেয়। অর্থাৎ মিনিমাম রেফারেন্স কিন্তু 2 জন থাকে। একেবারে ফ্রেশার যারা, এটা ভ্যারি করে, একেবারে ফ্রেশার যারা তারা হচ্ছে এডুকেশন রিলেটেড, অর্থাৎ তাদের একাডেমিক রিলেশনশিপ যাদের সাথে রয়েছে, শিক্ষক, ইউনিভার্সিটি শিক্ষক, তাদেরকে রেফারেন্স দিতে পারে। আর তাদেরকে রেফারেন্স দেয় বেস্ট। আর যদি কোনো আত্মীয় স্বজন থাকে ডেজিগনেটেড পজিশনে, তাদেরকে রেফারেন্স হিসাবে দেয়া যায়। আর মোস্ট অফ দ্য কেসেস যেটা হয় যে রিলেটেড রেফারেন্স দিলে, যেমন অ্যাকাউন্টস এর রেফারেন্স হচ্ছে অ্যাকাউন্টস রিলেটেড কেউ হলে বা এরকম রিলেটেড হলে ভালো। আর যদি না হয় সেক্ষেত্রে যে কাউকেই দেয়া যেতে পারে। আর ফ্রেশারদের ক্ষেত্রে তো বললাম যে যেটা হচ্ছে ইউনিভার্সিটি টিচার যারা রয়েছে বা একাডেমিক রিলেশনশিপ যারা রয়েছে, তাদেরকে দেয়া যেতে পারে। এখানে এইচআর যেই কাজটা করে যে এমপ্লয়িকে যখন পোস্টিং দিবে তখন রেফারেন্সের মাধ্যমে তার তার যে ইনফরমেশন সেটা কনফার্ম করে, তার যে দেয়া তথ্যগুলো এটাকে চেক করে, বা অতিরিক্ত যদি কোনো তথ্য দরকার হয় সেটাকে চেক সেটা সেটা জেনে নেয় এবং রেফারেন্সদের সাথে কথা বলতে পারে। তো অনেক সময় দেখা যায় যে প্রত্যেকের সাথেই কথা বলা হয়, কিছু কিছু ইনফরমেশন চাওয়া হচ্ছে যে আসলে পরিচিত কিনা বা রেফারেন্সে দিয়েছে এটা সঠিক কিনা, এই জাতীয় বিষয়গুলো যাচ করা হয়। অনেক সময় দেখা যায় মেইল করা হয়, অনেক সময় সরাসরি কথাবার্তা বলা হয় ফোন নাম্বার দেওয়া থাকলে। তো এই হচ্ছে রেফারেন্সের বিষয়টা। দেন হচ্ছে যেই বিষয়টা হয় প্রাথমিকভাবে নির্বাচন করা হয় সবশেষে। যেটা হয় যে প্রাথমিকভাবে পোস্টিং এর জন্য ক্যান্ডিডেট গুলোকে নির্বাচন করা হয়। প্রাথমিকভাবে নির্বাচিত ক্যান্ডিডেটদেরকে যেটা করা হয় যে তাদেরকে ইনফর্ম করা হয় যে আপনারা প্রিলিমিনারি আপনারা সিলেক্টেড হয়েছেন। তো দেন যেটা আমাদের দেশে দেখে থাকি সেটা হচ্ছে শারীরিক পরীক্ষা, অর্থাৎ মেডিকেল মেডিকেল টেস্ট করা হয়। মেডিকেলে বিভিন্ন ধরনের টেস্ট করা হয়। বেসিক্যালি দেখা হয় যে তার কোনো সিভিয়ার ডিজিজ রয়েছে কিনা। সিভিয়ার ডিজিজ বলতে সাধারণত একেবারে খুব সিভিয়ার, যেমন হচ্ছে যে এটা আমরা বলতে পারি যে বা খুব সংক্রামক কোনো সমস্যা রয়েছে কিনা, এইচআইভি এরকম বড় বড় ডিজিজ রয়েছে কিনা। তো এইরকম আমাদের দেশে যেটা করা হয় ব্লাডের কিছু টেস্ট দেয়া হয় এবং ইউরিনের কিছু টেস্ট দেয়া হয়। এইভাবে শারীরিক পরীক্ষার মাধ্যমে কি করা হয়, তাকে এই প্রসিডিউরটা শেষ করা হয়। এরপরে শারীরিক পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে যারা হচ্ছে চূড়ান্তভাবে নির্বাচিত হয়, অর্থাৎ প্রাথমিক নির্বাচন এবং এদের টেস্টটা সহ যেটা ফাইনালি এইখান থেকে ডক্টর কি করা হয়, তাদেরকে সার্টিফাই করে তারা ফিজিক্যালি ফিট ফর দা জব। যখন এই সার্টিফাইটা করা হয় তখন এই সমস্ত ক্যান্ডিডেটকে ফাইনালি সিলেক্ট করে তাদেরকে তাদেরকে তখন পোস্টিং দেয়া হয়। পোস্টিং এর মাধ্যমে যেটা করা হয় যে অর্গানাইজেশনে তার তার রিলেটেড যে ডিপার্টমেন্ট, তার রিলেটেড যে কাজ, সেই কাজের মাধ্যমে
কাজে পাঠিয়ে দেওয়া হয়। তো এই ছিল মোটামুটি সিলেকশন প্রসিডিউর। বেসিক্যালি সিলেকশন প্রসিডিউরটা সেম না, সব অর্গানাইজেশনের জন্য সেম না। সিলেকশন প্রসিডিউর অর্গানাইজেশন টু অর্গানাইজেশন, কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। যেমন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো সিলেকশন প্রসিডিউর একরকম, এরপরে আমাদের ন্যাশনাল কোম্পানিগুলো সিলেকশন প্রসিডিউর একরকম। এরপরে হচ্ছে আমরা যদি দেখি যে এক্সপেরিয়েন্স ক্যান্ডিডেট, যদি এক্সপেরিয়েন্স ক্যান্ডিডেট এখানে আবার বলা যেতে পারে, আমি কিছু সাধারণ আলোচনা করছি কর্মী, আর তোমাদের জন্য এই কোশ্চেনটা কিন্তু খুবই সিগনিফিকেন্ট একটা কোশ্চেন, পরীক্ষায় প্রায়ই আসে, সো তোমরা কোশ্চেনটা সলভ করে রাখবে। দেন হচ্ছে যে যদি ফ্রেশার হয় তার জন্য সিলেকশন প্রসিডিউর একরকম, অর্থাৎ ফ্রেশার হলে যেটা হবে যে একেবারে প্রত্যেকটাই করতে হবে, আবেদনকারী সাক্ষাৎকার, আবেদনপত্র অর্থাৎ অ্যাপ্লাই থেকে শুরু করে আবেদনপত্র বাছাই, প্রাথমিক বাছাই, ফাঁকা খালি আবেদনপত্র পূরণ, চূড়ান্ত নির্বাচনী সাক্ষাৎকার, এরপরে যেটা হচ্ছে মনস্তাত্ত্বিক অভিক্ষা, এর মধ্যে যেটা হচ্ছে কৃতকার্যতা অভিক্ষা, ব্যক্তিত্ব অভিক্ষা, বুদ্ধি পরীক্ষা, সাধারণ জ্ঞান, এবং হচ্ছে যে রেফারেন্স চেক, প্রাথমিক নির্বাচন, শারীরিক পরীক্ষা, চূড়ান্ত নির্বাচন, সমস্তটাই ফ্রেশারদের করা হয়। কিন্তু যদি এক্সপেরিয়েন্স হয় সেক্ষেত্রে কিন্তু এতগুলো পরীক্ষা নেওয়া হয় না। যেমন হচ্ছে কোন অর্গানাইজেশনে 5 বছর, 7 বছর বা 10 বছরের অভিজ্ঞ ব্যক্তিকে নিয়োগ দিতে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে যদি 5 বছর, 7 বছরের বা 10 বছরের অভিজ্ঞ ব্যক্তিকে নিয়োগ দিতে চায়, তাকে কিন্তু এত এই যে অ্যাপ্লাই, পরীক্ষা টরীক্ষা, আর তার একাডেমিক পড়াশোনা কিন্তু সে একাডেমিক পড়াশোনার সাথে কিন্তু অ্যাটাচ না, ডিটাচ। সো একাডেমিক পড়াশোনা কিন্তু তার মনে নেই, আর এটা লজিক্যালও না। তার ক্ষেত্রে যেটা করা হয়, ইন্টারভিউ করা হয়, ইন্টারভিউর মাধ্যমে ইন্টারভিউ করা হয়, এবং পরবর্তী প্রসিডিউর গুলো করা যেতে পারে, মেডিকেল টেস্ট করতে যেতে পারে, রেফারেন্স চেক করা যেতে পারে, তার যে পেপারস গুলো দিয়েছে, এক্সপিরিয়েন্স গুলো দিয়েছে, সেগুলো ক্রস চেক করে দেখা যেতে পারে। কিন্তু তাকে একেবারে ফ্রেশারের মতো সব টেস্ট করাতে হবে এরকম না। তাহলে এক্সপিরিয়েন্সদের ক্ষেত্রে একরকম। এরপরে যদি ইমার্জেন্সি বেসিস হয়, ইমার্জেন্সি বেসিস অর্থাৎ অনেক অর্গানাইজেশনে যেটা করা হয় যে খুব দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে, খুব দ্রুত লোক লাগবে, বা খুব দ্রুত এইচআর প্রয়োজন, রাইট পারসন রাইট প্লেসে রাইট টাইমটা মেনটেন করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু দেখা যায় অনেক সময় দেখা যায় এত পরীক্ষা বা এত সময় নেওয়া যায় না। আর সাধারণত যেহেতু এইচআর ডিপার্টমেন্ট থাকে এবং এইচআর প্ল্যানিং থাকে, সেই ক্ষেত্রে যেটা হয় যে তারা স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমেই লোক নেয়, অর্থাৎ প্রত্যেক বছরই রিক্রুটমেন্ট প্রোগ্রাম করে আমাদের দেশে। যেমন হচ্ছে অর্গানাইজেশন গুলো যেটা হয় যে এন্ট্রি লেভেলে ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রাম প্রতি বছরই তাদের অর্গানাইজেশনে ম্যানেজমেন্ট ট্রেনিং নিচ্ছে, এবং এখান থেকে আস্তে আস্তে ট্রেন আপ করে, এবং হচ্ছে আস্তে আস্তে ওই এমপ্লয়িটাকে প্রিপেয়ার করে বিভিন্ন দায়িত্ব দেয়া হচ্ছে। তো এটা তো স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু ইমার্জেন্সি বেসিসে যদি এটা হচ্ছে এক্সপানশনের ক্ষেত্রে হতে পারে, বা কোনো নিউ প্ল্যান্টের ক্ষেত্রে হতে পারে, তো সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে যে খুব শর্ট পিরিয়ডের মাধ্যমে এইচআর এইচআর কি করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে। সেক্ষেত্রে যে টেস্টগুলো, যেই বিষয়গুলো রয়েছে সেটাকে যত সংক্ষেপে পারা যায় শেষ করে, অর্থাৎ যে সিলেকশনের পারপাস বা এইচআরএম এর যে পারপাস, সেটা হচ্ছে রাইট পারসন, রাইট প্লেস, রাইট টাইমটা এনশিওর করা হয়। অ্যাজ এ হোল আমরা বিষয়গুলো দেখলাম, সেটা হচ্ছে এরপরে যেটা হচ্ছে অভিক্ষা, আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে দেখব। আজকে আমরা যেগুলো পড়লাম, ডেফিনেশন করলাম, এবং হচ্ছে সিলেকশন প্রসিডিউর করলাম। দেন হচ্ছে সিলেকশন প্রসিডিউরের নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। তো সিলেকশন প্রসিডিউরটা তোমরা করে রাখবে। দ্যাটস অল ফর দ্য টাইমিং। ভালো থাকো। আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। ভালো থাকো টিল দেন।